প্রিয় দর্শক, গণমাধ্যমের প্রধান সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর মাসরুর জামান। প্রিয় দর্শক, আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি নিয়ে। আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন, যাকে বলা হয় আপসীন নেত্রী, সম্মানের সঙ্গে বলা হয় দেশনেত্রী, বেগম খালেদা জিয়া গতকাল প্রয়াত হয়েছেন এবং তার সম্মানে আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশ জুড়ে। চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। আজ তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফন। আমরা আলোচনা করব বেগম খালেদার জীবন, বেগম খালেদা জিয়ার জীবন এবং আজকের কর্মসূচি ঘিরে। জনাব হাসনাইন খুরশিদ সূচি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। তিনি সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি নেত্রী। তার যে আপসহীন লড়াই আমরা দেখেছি বাংলাদেশের জন্যে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে, বাংলাদেশে গণতন্ত্র কায়েম করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, এবং তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াকু অবস্থান আমরা দীর্ঘ 43 বছর ধরে দেখেছি। সেই লড়াই, সেই সংগ্রাম আসলে আমাদেরকে তার প্রতি চিরকৃতজ্ঞ করে রাখবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যতদিন থাকবে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবেন। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি যে আপনার সাংবাদিকতা জীবনে তার সঙ্গে আপনি অনেক দিন কাজ করেছেন এবং তখন আপনি যে কথাগুলো বললেন যে তার আপসহীনতা, তার নেতৃত্বের প্রজ্ঞা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। মানে আমি দীর্ঘ 15 বছর রিপোর্টিং করেছি আমার কেরিয়ারের শুরুতে। 87 সালে দৈনিক দিনকালের তখন প্রথম বের হয়, দিনকালের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে আমি যোগ দিই এবং মাস 3 কাজ করি। তারপরই চলে আসি দৈনিক দেশে। দৈনিক দেশে আমাদের চিফ রিপোর্টার ছিলেন শ্রদ্ধেয় সৈয়দ জাফর ভাই। জাফর ভাই খুব প্রথিতযশা সাংবাদিক এবং তিনি তখন বিএফইউজের নেতৃত্বে ছিলেন। আমি 87 নভেম্বরে যোগ দিই এবং তার 3-4 দিনের মাথায় জাফর ভাই আমাকে নিয়ে যান বেগম খালেদা জিয়ার কাছে। তো তিনি বলছিলেন যে ম্যাডাম মেয়ের সাথে চলো একটু দেখা করিয়ে নিয়ে আসি, এবং আমরা সেগুনবাগিচা অফিস থেকে রিক্সায় করে যাই। তখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ধানমন্ডি 27-এর পাশে একটি সাদা বাড়ি, সেই বাড়িতে জাফর ভাই নিয়ে যান। মানে সেই সময়ে বিএনপির খুব কঠিন সময় যাচ্ছিল, বিশেষ করে 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, তারপর বেগম জিয়া রাজনীতিতে আসেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে, সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ভেতর দিয়ে তিনি দলকে পুনর্গঠিত করে এগিয়ে যাচ্ছিলেন। 86 নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ এবং জামাত সহ মানে যুগপৎ আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন তারা এক ধরনের বিশ্বাসঘাতকতা করে এরশাদের স্বৈর শাসনকে বৈধতা দেয় নির্বাচনে গিয়ে। সেই সময় বেগম জিয়া দৃঢ়তার সাথে আপসহীন থেকে তিনি লড়াই অব্যাহত রাখেন। এর পরের ঘটনা হচ্ছে 87। তো 87-তে সেই নভেম্বরের শুরুতে যেদিন জাফর ভাই আমাকে ম্যাডামের কাছে প্রথম নিয়ে যান, সেদিনই আসলে প্রথম আমি তার সাথে কথা বলার সুযোগ পাই এবং দীর্ঘক্ষণ তিনি এবং জাফর ভাই আসলে আমাকে রাজনীতি বোঝান। বাংলাদেশের সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, তখন বিএনপি অনেকটাই জাতীয়তাবাদী ছাত্রদল নির্ভর। সেই সময় যেহেতু এবং ছাত্রদল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ভর, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার, তো সেই বিষয়গুলো আমাকে বোঝাচ্ছিলেন। শেষ পর্যন্ত ম্যাডাম কিন্তু একটা কথা বলেছিলেন যে দেখো, যা কিছুই করো, আমি কিন্তু দেখতে চাই যে তুমি শেষ পর্যন্ত সাংবাদিকতা করবে। তুমি কিন্তু বিএনপি বা ছাত্রদলের কেউ না, তুমি সাংবাদিক, তুমি দেশের স্বার্থে সাংবাদিকতা করবে এবং দেশকে সবার উপরে রাখবে। সেই কথা আজকে পর্যন্ত আমি আমার কানে বাজে। এবং আপনি যে কথাটা বলছিলেন, আমরা যদি সংবাদপত্রের শিরোনামগুলো দেখি সেখানেও এর প্রতিফলন রয়েছে। যেমন লড়াকু এক যোদ্ধার বিদায়, এবং এই লড়াকু যোদ্ধা হিসেবে তাকে শেষ অবধি বিজয়ী হিসেবেই উল্লেখ করা হয়েছে। বারবারই তিনি বিজয়ী হয়েছেন। তিনি মানে অব্যাহতভাবে লড়াই করেছেন। 82 থেকে 90 পর্যন্ত যদি আমরা বলি, সেই লড়াইয়ে
এক মুহূর্তের জন্য তিনি আপোষ করেননি। অনেক কঠিন সময় এসছে, তাকে সেই সময় 3বার গৃহবন্দী করা হয়েছে। বারবারই তাকে, আমার মনে আছে যে 87-10 নভেম্বর যখন তিনি সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যে পূর্বানী হোটেলের মধ্যে ছিলেন, সেখান থেকে দরজা ভেঙে তাকে বের করে জোর করে নিয়ে গৃহবন্দী করা হয়েছিল। সেই সময়েও তিনি কিন্তু বিন্দুমাত্র আপোষ করেননি এবং শেষ পর্যন্ত 90-এ আমরা স্বৈরতন্ত্রের পতন দেখেছি, এরশাদ সরকারের পতন দেখেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই যে বিজয় একবার দেখলাম আমরা, তারপরে আবার মানে 1/11-এর পর থেকে যে লড়াই তিনি শুরু করেছিলেন, সেই লড়াইয়ের কোনো পর্যায়ে কিন্তু তিনি বিন্দুমাত্র আপোষ করেননি এবং শেষ পর্যন্ত 24-এ এসে আমরা আবার বিজয় দেখলাম। এবং তিনি সবসময়, আমি এটা বারবারই বলি যে তিনি এক মুহূর্তের জন্য গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ করেননি। আমরা শিরোনামে দেখছিলাম যে তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাল যে কথা বলেছেন, তাকে ঘিরে শিরোনামটি করা হয়েছে। সেখানে বলা আছে যে এই দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা এবং অস্তিত্ব। হ্যাঁ, নিঃসন্দেহে এটা বারবারই তার কাজের ভেতর দিয়ে, তার নেতৃত্বের ভেতর দিয়ে, তার দল পরিচালনার ভেতর দিয়ে, তার দেশ পরিচালনার ভেতর দিয়ে বারবারই এটা ফুটে উঠছে। বেগম জিয়া কোনো ক্ষেত্রে যে তিনি যে সারা দেশের মানুষকে আপন করে নিয়েছিলেন, হাজার বিপর্যয়ের মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি, তাকে কোনোভাবেই দেশ থেকে বের করা যায়নি। 1/11-এর পরে আমরা দেখেছি যে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্যে মানে প্রচণ্ড ষড়যন্ত্র হয়েছে, প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছে। সেই সময়ে আওয়ামী লীগ নেত্রী দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু বেগম জিয়া যাননি বলে তাকে পরে আবার ফিরিয়ে আনা হয়। বেগম জিয়া এক মুহূর্তের জন্য বেগম জিয়া তো অনেক বেশি সংকটের মধ্যে ছিলেন, কারণ তার পরিবার এক ধরনের একটা বিপর্যস্ত অবস্থা ছিল। তার 2 সন্তান, 2 ছেলেকেই গ্রেফতার করে চরম নির্যাতন করা হয়েছিল। সেই সময়েও নিজের সন্তানদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আসলে দেশের স্বার্থের বিরুদ্ধে যাননি। তো এ ধরনের নেত্রী, এ ধরনের মানুষ, এ ধরনের ব্যক্তিত্ব পাওয়া আসলে বাংলাদেশের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আজকে খুব দুঃখের বিষয় হচ্ছে যে তিনি আসলে, আমি বিশ্বাস করি যে বেগম জিয়া একটা পর্যায়ে এসে তিনি রাজনীতি শুরু করেন 1982 সালের 2 জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। 83 সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হন এবং তারপর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তো তিনি তার এই যে 43 বছরের রাজনৈতিক জীবন কিংবা 41 বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়া, এর সব ক্ষেত্রেই তিনি দেশকে সবার উপর রেখেছেন। আমরা জানি যে আজ তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফন হবে রাজধানী মানিক মে এভিনিউতে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যে দিকটায়, সেই দিকটায় তার নামাজে জানাজা হবে এবং সেখানে সকাল থেকেই মানুষজন আসতে শুরু করেছেন। এবং আপনি জানেন যে তীব্র শীত কুয়াশা উপেক্ষা করেই মানুষ তার প্রতি শ্রদ্ধা জানানো, তার জানাজার নামাজে অংশ নেওয়া, সেজন্য সেখানে জড় হচ্ছেন। আমরা টেলিভিশনের পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছি। এখন তার মরদেহ রয়েছে শেষবারের মতো তার নিজ বাসভবন ফিরোজায়। সেখানেও অনেক মানুষ আবেগ আক্রান্ত হয়ে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেখানে তাদের আবেগ প্রকাশ করছেন। আপনি যদি সে সম্পর্কে কিছু বলেন। আমরা বেগম জিয়ার লড়াকু জীবন দেখেছি, শুধুমাত্র রাজনৈতিক জীবনেই না, ব্যক্তি জীবনেও কিন্তু তিনি মানে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে সংগ্রাম করে গেছেন। আমরা যদি একটু তার ব্যক্তি জীবনের দিকে তাকাই, যে তার বিয়ে হয় 1960 সালে, যখন তার বয়স মাত্র 15 বছর, এবং সেই সময় থেকে তার যে জীবন, এরপর 65 যে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, মানে বিয়ের পরপরই তাকে পরিবার ফেলে, মা বাবা ভাই বোনদের ছেড়ে দিনাজপুর থেকে পাকিস্তানে চলে যেতে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। সেই সময়ে যখন তিনি পাকিস্তানে, সেই সময়ে প্রেসিডেন্ট জিয়া 65 যুদ্ধে যান এবং তখন তিনি সেনা কর্মকর্তা, তিনি পাকিস্তান ভারত যুদ্ধে যান এবং যুদ্ধ মানেই তো অনিশ্চয়তা, যুদ্ধ মানেই তো ফিরে না আসার শঙ্কা। সেই শঙ্কা কিন্তু জীবনের সেই খুব কম বয়সে, 16-17 বা মানে 20-এর কম বয়সে, সেই বয়সেই কিন্তু বেগম জিয়াকে মানে দেখতে হয়। সেই অভিজ্ঞতা তার হয় যে তার স্বামী তাদের রেখে যুদ্ধে গেছেন। এরপরে 71-এ আবারও অনিশ্চয়তার মধ্যে যখন সেই সময়কার মেজর জিয়া উই রিভল্ট বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্যে, লড়াই করার জন্যে, বাংলাদেশের স্বাধীনতার জন্যে ঝাঁপিয়ে পড়েন। তখন কিন্তু
বেগম খালেদা জিয়া তার ছোট দুই শিশু সন্তানকে সাথে নিয়ে অসম্ভব রকম ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে তাকে। এবং তারপর তিনি 36 বছর বয়সে প্রেসিডেন্ট জিয়াকে হারলেন এবং প্রেসিডেন্ট জিয়া শহীদ হলেন, বেগম জিয়া বিধবা হলেন। 36 বছর বয়স থেকে এই যে 80 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে গেলেন। সো এই পুরোটা জীবনে কিন্তু তাকে একা লড়াই করতে হয়েছে এবং দুই সন্তানকে বড় করা, দেশকে নেতৃত্ব দেওয়া, এই সব কিছু মিলে তার ব্যক্তি জীবনেও যে অসম্ভব রকম লড়াইয়ের জীবন, এবং সেই লড়াইয়ের কোনো পর্যায়ে কিন্তু তিনি হাল ছাড়েননি, কোনো পর্যায়ে তিনি বিন্দুমাত্র পিছপা হননি, কোনো পর্যায়েই তিনি আপোষ করেননি। এটা অসাধারণ। এটা শুধু রাজনৈতিক জীবন না, আপনি যদি তার সারা জীবন দেখেন, সারা জীবনই এমন সাহসী, এমন লড়াকু মানুষ আমার মনে হয় যে আমরা আর খুঁজে পাবো না। আপনি যেমন বলছিলেন, আমরা বিশ্ব নেতারা যে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সেখানেও এরকম কথাই উঠে এসেছে। আমরা জানি যে আজ তার প্রতি শ্রদ্ধা জানাতে বিদেশি অতিথিরাও অনেকে যোগ দিচ্ছেন এবং তারাও এর মধ্যে আসছেন। আমাদের সামনে যে শিরোনাম রয়েছে সেখানেও এই কথাটি রয়েছে। এটা খুব রেয়ার আসলে, কারণ এই মুহূর্তে বেগম জিয়া তো কোনো পোর্টফোলিও ক্যারি করছেন না। তিনি তো এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না। সো একজন সাবেক রাষ্ট্রপতির জন্য বিভিন্ন দেশের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী বা শীর্ষ কর্মকর্তারা, শীর্ষ নেতৃত্বের থেকে ছুটে আসা এবং শ্রদ্ধা জানানো তো আছেই, অনেকে ঢাকায় ছুটে আসছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্যে। তো সেটা আসলে খুব বিরল এবং বিশ্ব রাজনীতিতে এটা খুব বিরল। খুব বেশি মানুষের ভাগ্যে এই সম্মান আসে না। তিনি যে সম্মান প্রাপ্য, সারা পৃথিবী তাকে সেই সম্মান দিচ্ছেন এবং তাকে নানাভাবে হেয় করার, নানাভাবে কষ্ট দেওয়ার, নির্যাতনের অজস্র ঘটনা আমরা দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অসম্ভব রকম সম্মানের সাথে, যে সম্মান তিনি প্রাপ্য, সেই সম্মানের সাথেই তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন। তো একটি শিরোনাম যদি আমরা একটু বলি, আমাদের সামনে রয়েছে নিভে গেল আশার বাতিঘর। আপনি এই বিষয়টাকে কিভাবে বলবেন? আমি একটু আগে যেটা বলছিলাম যে বেগম জিয়া আসলে একটা পর্যায়ে এসে তিনি দলের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। শুধু দলের নেত্রী ছিলেন না, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব মানুষের নেত্রী হয়ে উঠছিলেন। তিনি সারা দেশের অভিভাবক ছিলেন। সো তার অনুপস্থিতি বাংলাদেশকে প্রবলভাবে একটা সংকটের মধ্যে, একটা অভিভাবকহীনতার মধ্যে ঠেলে দিয়েছে এবং অভিভাবক হারানোর যে কষ্ট এবং যে বেদনা, সেটা তো আছেই। তার সাথে যে সংকটের সময় তিনি যেমন সারা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারতেন, সেটা আমরা আসলে খুব মিস করবো। আমি 24 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর আমরা সবাই দেখেছি যে বেগম খালেদা জিয়া ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই সময়টা যখন সহিংসতার আশঙ্কা প্রবল ছিল এবং সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ক্ষোভ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং সেই সময় সহিংসতা হতে পারতো, বাড়িঘর লুটপাট, অনেক ব্যাপক কিছু হতে পারতো। কিন্তু বেগম জিয়া যখন সবাইকে শান্তি, সুশৃঙ্খল পরিবেশ ধরে রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন, তার কথা কিন্তু সারা দেশের মানুষ শুনেছিলেন এবং তাতে দেশের মানুষের মধ্যে এক ধরনের সহিংসতার আশঙ্কা থেকে মুক্তি এসেছিল, এক ধরনের স্বস্তি এসেছিল। এই যে অভিভাবকত্ব, দলমত নির্বিশেষে সবার উপরে এক ধরনের প্রভাব রাখার সক্ষমতা, সেটা একদিনে অর্জিত হয়নি। সেটা তিনি অর্জন করেছিলেন তার দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে, সবাইকে, দেশকে, দেশের মানুষকে ভালোবেসে। সেই অভিভাবক যখন আজকে আমাদের মাঝে নেই, তখন নিঃসন্দেহে সেই শূন্যতা সহজে পূরণ হবার নেই। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার কথা যতবার উচ্চারণ হয় ততবার গণতন্ত্রের কথা বলা হয় এবং গণতন্ত্রের জন্যই তার যে সংগ্রামী সত্তা, সেটি গণতন্ত্রকে ঘিরেই বলা হয়। তো সামনে গণতন্ত্রায়নের বিষয়টি আলোচনায় বেশি করে আসছে, নির্বাচনকে ঘিরে আমরা যদি শেষ করি সেই প্রসঙ্গটিকে নিয়ে। নিঃসন্দেহে বেগম জিয়া যদি নির্বাচন করতে পারতেন, তিনি যদি নিঃসন্দেহে তিনি নির্বাচনে কোনো দিন তিনি হারেননি। আমরা দেখেছি বিভিন্ন, প্রথমে 5টি আসনে এর বেশি নির্বাচন করা যেত না, 5টি আসনে তিনি বেশ কয়েকটি নির্বাচনে 5টি আসনে জিতেছেন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি নির্বাচন করেছেন। কখনো বগুড়া এবং ফেনী ছিল তার কমন আসনে, এছাড়া দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা,
লক্ষ্মীপুর সব বিভিন্ন আসন থেকে করেছেন, বিভিন্ন জেলা থেকে করেছেন, কিন্তু কোনো নির্বাচনে তিনি কখনো হারেননি। যখন 5টি আসনে নির্বাচন করা যেত তিনি 5টি আসনেই নির্বাচন করেছেন এবং প্রত্যেকটি আসনে জিতেছেন। পরে যখন 3টি করা হলো তিনি 3টি আসনে জিতছেন। তো তাকে কিন্তু কখনো কেউ ভোটে পরাজিত করতে পারেনি। এবার যদি তিনি থাকতেন, তিনি 3টি আসনে নির্বাচন করার কথা ছিল, নিঃসন্দেহে তিনি 3 আসনে বিজয়ী হয়ে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতেন। সেটা তো ঘটেনি, সেটার ঘটার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা বিশ্বাস করি যে তিনি যে স্বপ্ন দেখছিলেন, যে লড়াই করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য, সেই লড়াই সারা দেশের মানুষ অব্যাহত রাখবে এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ করবে। সেটা যদি আমরা করতে পারি, গণতন্ত্র যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলেই আসলে বেগম খালেদা জিয়ার প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশিদ সূচি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথি যেমন বলছিলেন যে বেগম খালেদা জিয়ার কে যে বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়, সেটি গণতন্ত্র, শান্তি এবং মানুষের মুক্তির সংগ্রামে তার যে দৃঢ়চেতা নেতৃত্ব, সেই নেতৃত্বের কথাকে স্মরণ করে বলা হয়। আমাদের দেশ নিশ্চয়ই সেই পথে এগিয়ে যাবে। আজ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো, তার জানাজা এবং দাফনের যে কর্মসূচিগুলো রয়েছে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সারা দেশ থেকে আসছেন। সব কিছু শান্তিপূর্ণভাবে হবে আমরা আশা করি। ভালো থাকবেন সবাই। শেষ করছি আজকের মতো সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি।